উঠেছে কাছের চুড়ি। দূর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নীর, যেন আজ সে বসন্তের রানীকে দেখছে। নাকের ডগায় ছোট্ট তিলটা খুব সহজেই ধরা পড়ল তার চোখে, কিন্তু বড়ই আফসোস আজ সে সাজেনি। তবে নিবিড় আজ বাসন্তী রঙের পাঞ্জাবি পরে নেমেছে রাস্তায়। তাকে দেখতে একদম পুতুল মনে হচ্ছে। রাস্তা দিয়ে নেচে নেচে যাচ্ছে আর মেয়েদের সাথে পিক নিচ্ছে, গাল টেনে দিচ্ছে, অনেকে চুমুও দিচ্ছে। মেয়েদের কাছ থেকে সরে এসে নীরকে বলল, দেখো ভাইয়া, মেয়েগুলো কত অভদ্র, রাস্তাঘাট কিছু দেখে না নাকি? আমার গালে পাপ্পি দিচ্ছে, ছি, কি লজ্জা। তুমি এতটাই কিউট দেখতে, আমারই তো পাপ্পি দিতে ইচ্ছে করছে। দিব নাকি পাপ্পি? পিছন থেকে সিমরানের কণ্ঠ শুনে তাকালো দুই ভাই। নিবিড় দৌড়ে গিয়ে তার গাল পেতে বলল, ভাবি, তোমার জন্য তো আমার গাল দুটো ফি, নেও পাপ্পি দাও। সিমরান নিবিড়ের গালে পাপ্পি দিতেই নিবিড় চোখ টিপ দিল নীরের দিকে তাকিয়ে। ইশারাতে বোঝালো এই পাপ্পি সে তার জন্য নিচ্ছে না, নীরের জন্য নিয়েছে। পাপ্পি নিয়ে দৌড় দিয়ে দাঁড়ালো নীরের সামনে, আবারও চোখ টিপ দিয়ে বলল, ভাইয়া, তুমি একটা পাপ্পি দাও এই গালে। নীর পাপ্পি দেওয়ার পর নিবিড় মুখ চেপে হাসতে লাগলো। নীর রাগী চোখে তাকাতেই বলল, যার জন্য করি চুরি সেই বলেছ, আব্বু বলেছে সকালে। সিমরান এদিক ওদিক তাকিয়ে নওশিনের জন্য অপেক্ষা করছে। হঠাৎ তার চোখ জোড়া সামনে একজনকে দেখে আটকে গেল। মুখের হাসিটুকু নিমেষেই উধাও হয়ে গেল। চোখের কোণে পানি এসে জমতে শুরু করলো। এ কাকে দেখছে সে? এতগুলো বছর ধরে যার জন্য সে অপেক্ষা করছে, আজ কিনা সে। বিয়ের দিন রাতে বাবা মায়ের ঠিক করা ছেলেকে বিয়ে করবে না বলে পালিয়ে গিয়েছিল সেতু। 3 দিন সে অনেক বুঝিয়েছে, কিন্তু কেউ তার কথা শোনেনি। অতঃপর এক প্রকার বাধ্য হয়েই তাকে ত্যাগ করতে হলো পরিবার। আজ 10টি বছর পর সেতুকে দেখে সিমরানের চোখে পানি। সিমরানের খেলার সাথী, ভালোবাসা প্রকাশ করার একজন মাত্র ব্যক্তি ছিলেন সেতু। সেতু সম্পর্কে সিমরানের ফুপু হয়, নিজের নামের সাথে মিল রেখে নাম রেখেছিলেন ভাতিজির। আজ 10টি বছর পর ফুপুকে দেখে ঠিকই চিনে ফেলল সিমরান। পা দুটো বারবার বলছে, আই সিমরান, দাঁড়িয়ে আছিস কেন? দেখ কে তোর সামনে দাঁড়িয়ে আছে, চিনতে পারছিস না? আরে উনি তো তোর ফুপি, যার কাছে তোর ছোটবেলার দিনগুলো অর্ধেক কেটে যেত। যা তাড়াতাড়ি যা ওনার কাছে, জড়িয়ে ধরো ওনাকে। পার্কের কোণে গাছের নিচে দাঁড়িয়ে আছেন মিসেস সেতু রহমান এবং তার স্বামী জনাব শরীফ আহমেদ। বয়স বাড়লেও ভালোবাসা কিংবা আনন্দ কিছুই কমেনি তাদের। মুখ জোরে রয়েছে আনন্দের হাসি। সিমরান সেদিকে পা বাড়ালো, কিন্তু মাঝপথে কিছুটা অভিমান, কষ্ট, রাগ গেঁথে বসলো তার মনে। এক আকাশ অভিমান নিয়ে মনে মনে বলল, ভালোই তো আছো তুমি, তাহলে কেন যাবো তোমার কাছে? তোমার কাছে তো এখন আমার কোনো মূল্য নেই। যদি থাকতো তাহলে কি এই ছোট্ট সিমরানকে রেখে চলে যেতে পারতে? যাবার আগে আমার কথা কি তোমার মনে আসেনি? আসবেই বা কেন? তুমি যাকে চেয়েছো তাকেই তো পেয়েছো। আমার কথা কেন ভাববে? যাবো না তোমার কাছে, সম্পর্ক নেই আমাদের। মনের ভিতরের অভিমান হলেও চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ নওশিনের কথা শুনে হুঁশ ফিরলে চোখ পরিষ্কার করে রাগী কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ওয়েট করছি, কিন্তু ম্যাডামের তো কোনো খবরই দেখছি না। বলি এত দেরি কিসের? শাস্তি দেরি হলো, কিন্তু তুই কান্না কেন করছিস? ওই সাদাত ফাদাতকে কি মনে পড়লো নাকি তোর? সাদাত? আবার ফাদাত কেমনে হয়? বাই দ্য ওয়ে, এই ফাজিলের কথা কেন মনে করব? শোন, আমার চোখের পানি এত তুচ্ছ নয় যে খারাপ লোকের কথা ভেবে কান্না করব। আমি তো এত এত কাপল দেখে কান্না করছি। আজ সবাই কাপল হয়ে এসেছে, আর আমরা দুইজন কিনা সিঙ্গেল হয়ে এসেছি। জানিস নওশিন, আমাদের কপালে প্রেম, ভালোবাসা এবং বিয়ে, তিনটার থেকে যে কোনো একটাও লেখা নাই। তাই তো 21 বছর ধরে নামের আগে সিঙ্গেল উপাধি নিয়ে ঘুরছি। হেসে দিল নওশিন। এই ফাঁকে সিমরান এড়িয়ে গেল তার কান্নার রহস্য। দুই বান্ধবী পা মিলিয়ে কলেজের ভিতর চলে গেল। অন্যদিকে নিবিড় আইসক্রিম খাবার বায়না করে টেনে হিচড়ে নীরকে নিয়ে চলে গেল। বেচারা নীরের আর প্রেম করা হলো না। মনে মনে নিবিড়ের গোষ্ঠী উদ্ধার করে পরে নিজেকেই বকতে লাগলো। ছোট ভাইকে বকতে গিয়ে নিজেকেও দিয়ে দিল অবশেষে। কলেজ মাঠের এক কোণায় বিভিন্ন ধরনের রং নিয়ে বসে আছে একদল তরুণ। সিমরান অবাক হয়ে নওশিনকে বলল, বসন্ত বরণে রং খেলা হয় নাকি? হ্যাঁ, এবার তো কলেজে বসন্ত উৎসবে রং খেলা হবে, কেন জানিস না তুই? মাথা এদিক ওদিক ঘুরিয়ে না অর্থ বোঝালো সিমরান। নওশিন তখন নিজের মাথায় নিজেই চাপড় মেরে বলল, মাইয়া, তুই কোনোদিন ঠিক হইবা না।
কলেজের সবাই এই কথা জানে, আর তুই কিনা ঢং দেখানোর জন্য কলেজ ভর্তি হয়েছ মাইয়া। নওশিনের রাগ উঠলে সে তখন মাইয়া মাইয়া বলে সম্বোধন করে। ওর রাগ দেখে মনে হচ্ছে সিমরান ভুল কিছু করে ফেলেছে। রং খেলা বিষয়ক সে কিছু জানে না, তার মানে সে কঠিনতম অপরাধ করে ফেলেছে। এই অপরাধের জন্য তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। নাচ শুরু হয়ে গেল। ছেলে মেয়েদের নাচে মেতে উঠল পুরো কলেজ। কলেজেও মনে হচ্ছে নাচছে তরুণ তরুণীদের সাথে, কিন্তু নওশিন ও সিমরান ব্যস্ত রং খেলা নিয়ে। হঠাৎ কেউ একজন এক মুঠো রং সিমরানের গায়ে ছুঁয়ে দিয়ে উধাও হয়ে গেল। চোখের ভিতর রং যাওয়াতে ভালো করে দেখতে পেল না ছেলেটিকে, তবে ঝাপসা চোখে শার্টের কিছুটা অংশ দেখতে পেয়ে বুঝে গেল ছেলেটি কে। ছেলেটি হলো নীর। সিমরান হেসে আবারও নওশিনকে রং লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। এইবার চোখ জ্বলছে সিমরানের। নওশিনকে বলে ওয়াশরুমের দিকে হাঁটা দিল সে। চোখ মুখ পরিষ্কার করে ওয়াশরুম থেকে বের হতেই কেউ একজন হ্যাঁচকা টান দিয়ে ক্লাসরুমের ভিতরে নিয়ে গেল। সিমরান লোকটির বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। লোকটি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে আছে। চোখ মেলে সেই চেনা শার্টটি দেখে রেগে বলল, হঠাৎ কি হলো আপনার? আপনার ব্যবহার কিন্তু মোটেও ঠিক লাগছে না। হাসল নীর। সিমরানের নাকের ডকায় তিলটাই হাত বুলিয়ে বলল, আমাকে চিনতে পারছো না তুমি? কি এমন দেখলে যে অচেনা লাগছে? তাছাড়া আপনি করে কেন বলছো? তোমার কথাতেই তো এসেছি আমি। সিমরান ভ্যাবাচেকা খেয়ে গেল। নীর কি পাগল টাগল হয়ে গেল নাকি ভাবাচ্ছে তাকে। তবুও শক্ত হয়ে বলল, মজা কেন করছেন আজব? তোমার কণ্ঠ হঠাৎ চেঞ্জ কেন হলো? ঠান্ডা কিছু খেয়েছো তাই না সাজি? হোয়াট? কে সাজি? ভাই আমি সাজে বাজে না, আমি সিমরান। অবাক হওয়ার ভান ধরে ছেড়ে দিল সিমরানকে। অনেক বড় ভুল করেছে এমন একটা ভাব নিয়ে বলল, এই চিচি, আপনি এখানে কেন? এইখানে তো আমার গার্লফ্রেন্ড সাজিয়া থাকার কথা ছিল। সরি মিস। সিমরান কিছু না বলে চলে যায়। সিমরান যাবার পরেই হাসতে থাকে নীর। ইচ্ছে করেই সিমরানকে রাগিয়েছে সে। সিমরানকে রং লাগানোর পর এক চিলতে হাসি দেখেছিল দূর থেকে। হাসির কারণ সিমরান যে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। নীর সে তো একটু একটু পছন্দ চায় না, সে চাই অনেক অনেক ভালোবাসা। তাই তো রাগিয়ে দিয়ে মনের ভিতরের অনুভূতি প্রকাশ করার ইচ্ছে জাগালো। পরের দিন স্কুলে গালে হাত দিয়ে বসে আছে নিবিড়। মনটা আজ তার ভীষণ খারাপ, কেননা মিশু আজ স্কুলে আসেনি। চুপটি মেরে বসে বসে ক্লাস করছে সে। স্যার তখন তাকে প্রশ্ন করলো, বলো তো নিবিড়, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? স্যার, আমি তো মাঝে মাঝে দাঁড়িয়ে ঘুমাই। তাহলে উত্তর হবে নিবিড়। স্যার বোকা বনে গেল। এই ছেলেটিকে তিনি আজও মানুষ করতে পারলেন না। ক্লাসে সব সময় অমনোযোগী থাকলেও পরীক্ষার রেজাল্ট যখন আসে তখন দেখা যায় ওই প্রথম স্থান অর্জন করেছে। তাই কোনো স্যার ম্যাম তাকে ক্লাস থেকে বের করে দেয় না। স্যার তখন আরেকটি প্রশ্ন করলো, সত্যি তুমি আজব প্রাণী। তো এখন বলো তো, কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে? প্রশ্ন শুনে নিবিড় তার ছোট্ট মুখটাকে টেনে টেনে বলল, থু থু থু। কি বলছেন স্যার? সি, এরকম খচ্চর পানি পৃথিবীতে আসতেন? ইস, কেন যে আমি আগে জানলাম না, তাহলে তো রুম থেকে বের হতাম না। নাক ধরে কথাগুলো বলতে লাগলো। স্যার আর কোনো প্রশ্ন না করে ওনার কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। একাকী নীরবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে নীর। এক নজর সিমরানকে দেখার তৃষ্ণা তৈরি হয়েছে তার মনে। হঠাৎ মন কেন এত উতলে উঠল বুঝতে পারছে না সে। না, কিছুতেই সে একা থাকতে পারবে না, তাই চট করে সিমরানের নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং পড়তে আবার কেটে দিল। ফোন রিসিভ করার পর কি বলবে সে? সিমরান তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। না, তাহলে তো আজ তার ফোন দেওয়াই হবে না। উপরাল্লা মনে হচ্ছে এখন নীরের সাথে আছেন, কেননা হঠাৎ তার সামনে নিবিড় দাঁড়িয়ে আছে। ছোট্ট মুখে চিন্তার ভাঁজ, গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরের মুখের দিকে। নীর তার ভ্রুচোরা নাচিয়ে বলল, কোনো দরকার? বেচারা নিবিড় হঠাৎ করে কেঁদে উঠল। নীর হক চকিয়ে উঠল, ভয়ার্ত কণ্ঠে বলল, ভয় পেয়েছিস নাকি? আয় আমার কাছে আয়। নিবিড় তার হাফ প্যান্টের দিকে ইশারা করলো। নীর নিবিড়ের ইশারা অনুযায়ী নিচে তাকাতেই নিজের মাথায় নিজেই চড় মেরে বলল, আবার হিসু করে দিয়েছিস? এত বড় ছেলে হয়ে রাতে বিছানায় হিসু করতে লজ্জা করে না? ফাজিল। আমি কি করে জানবো যে আমি হিসু করে দেব? তাহলে হিসু করার পর কিভাবে বুঝলি? ওইটা তো প্যান্ট আর বিছানা ভিজা দেখে বুঝতে পেরেছি। আমি তো স্বপ্নে দেখেছিলাম আমি একা একা বাথরুম যাচ্ছি।
বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গিয়েছি। প্যান্টের চেন খুলে হিসু করার পর বুঝতে পারলাম আমি শুয়ে শুয়ে জমিদারের মতো বিছানায় হিসু করছি। কথাগুলো বলে আবারও কাঁদতে লাগলো নিবিড়। নীর কান্না থামানোর জন্য বলল, ওকে, সমস্যা নাই, তুই প্যান্ট চেঞ্জ করে আমার রুমে শুয়ে পড়। আম্মু তো সকালে ঘুম থেকে উঠে যদি দেখে বিছানা ভিজা, আমাকে তো একবার বল আরেকবার ফুটবল, আবার দেখা যাবে জামা কাপড়ের মতো ধুলাই করছেন। তো এখন কি করতে হবে আমার? চোখগুলো বাঁকা করে বলল নীর। নিবিড় তখন হাসি মুখে বলল, তুমি আজ আমার রুমে শুয়ে পড়ো আর আমি তোমার রুমে। সকালে যখন সবাই দেখবে যে আমরা রুম অদল বদল করেছি আর আমার রুমের বিছানা ভিজা, তখন বুঝবে রাতে তুমি শিশু করে দিয়েছ। তুমি তো বাচ্চা ছেলে, কেউ কিছু বলবে না, আর তোমার সম্মানও নষ্ট হবে না। তাছাড়া তোমার তো আর সম্মান তন্মান নেজে যাবে। নীর বুঝতে পারছি না তার এখন কি করা উচিত। সে কি কান্না করবে নাকি হাসবে? নিবিড়ের কাণ্ডগুলো এমনিই যে না হেসে পারা যায় না, তবে এই নীরকে বাজ দেওয়ার জন্য ওর কাণ্ডগুলো একদম উত্তম। কোনো উপায় না পেয়ে নিবিড়ের প্যান্ট বদলিয়ে দুই ভাই বিছানায় গা এলিয়ে দিতে নীর বলল, জানিস ভাই, সিমরানের কথা খুব মনে পড়ছে। ওর সাথে কথা বলতে বড্ড ইচ্ছা করছে। তাহলে ফোন দিয়ে কথা বলো। আমি কি এখন মোবাইল হয়ে তোমাদের দুজনের মধ্যে ঘোরাঘুরি করব? কথা বলার জন্য তো কোনো বিশেষ কারণ দরকার, আমার কাছে তো কোনো কারণ নেই। নিবিড় বিছানা থেকে লাফিয়ে উঠল, কোমর ধরে নেচে নেচে বলল, তোমার সমস্যার সমাধান পেয়ে গেছি বউ। এক হাত কোমরে রেখে অন্য হাত মাথায় দিয়ে কোমর হেলিয়ে হেলিয়ে সে নাচতে লাগলো। নীর সন্দিহান নজরে বারবার নিবিড়কে দেখছে। এই ছেলে কি আদৌ বাচ্চা ছেলে নাকি 100 সন্তানের পিতা বুঝতে পারছে না নীর। ওর মতো বয়সে তো নীর বুদ্ধি কি তাই বুঝতো না, আর এই ছেলে কিনা অতি সহজে সমস্যার সমাধান করে ফেলে। স্ট্রেঞ্জ। বুড়ো, ফোন দাও ভাবির কাছে। ফোন দিয়ে কি বলবো? বলো নিবিন নাকি আপনার ব্যাগে চকলেট রেখে এসেছে, সে এখন চকলেটের জন্য কান্না করছেন। নীর এইবার চোখ পাকিয়ে বলল, এইটা তোর বিশেষ কারণ? রাতে বিছানায় হিসু করার ফলে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? ধুর সাই, কিছুই তো বুঝো না। বলবা আমি নিবিড়কে বুঝাচ্ছি তাকে দোকান থেকে অনেক চকলেট কিনে দেব, কিন্তু ও মানছে না। ওর নাকি আপনার ব্যাগের চকলেট চাই চাই। তাই আর কি, আপনার সাথে দেখা করার জন্য আমরা দুই ভাই আসছি। ভাই, তোর পা দিয়ে তো একটু ধুলো নেই? নিবিড় তার পা দুটো এগিয়ে দিয়ে বলল, সরি বচ্চ, পায়ে কোনো ধুলো নেই। তুমি বরং সকালের জন্য অপেক্ষা করো, ধুলো তুমি পেয়ে যাবে। নীর জোরে জোরে হাসতে লাগলো। সিমরানের নাম্বারে 5 বার ফোন দেওয়ার পরেও রিসিভ হচ্ছে না। আশা ছেড়ে দিয়ে শেষবারের মতো ফোন দিতেই ওপাশ থেকে ঘুমো ঘুমো কণ্ঠে সিমরান বলে উঠল, কে বলছেন? আমি আমি তো বুঝলাম, বাট এই আমি মানুষটা কে? নীর আহমেদ, কোন নীর? তোমার ফিউচার সন্তানের বাবা। সিমরান এইবার চমকে উঠল, তড়িঘড়ি করে উঠে বলল, আপনি আপনি আমার ফোন নাম্বার কিভাবে পেয়েছেন? ফোন নম্বর পাওয়া এখন কঠিন কোনো কাজ নয় মিস। ফোন কেন দিয়েছেন? নাকি ওই সাজিয়া ভেবে ফোন দিয়েছেন? মুচকি হাসলো নীর। এখনো রেগে আছে সিমরান। আপনার ব্যাগে আমার ছোট ভাই নিবিড়ের চকলেট, এখন সেই চকলেটের জন্য রাত জেগে কান্না করছে। আপনার এলাকায় কি দোকান নেই বা চকলেট কেনার টাকা নেই? রেগে গিয়ে বলল সিমরান। মাঝরাতে চকলেটের জন্য ফোন দিয়ে ঘুম ভাঙল তার। মেজাজ এখন তার 1000 ভোল্ট। ইচ্ছে করছে তার এখন নীরকে মারতে, কিন্তু পারছে না। নীর বুঝতে পারল সিমরান রেগে আছে, তাই আর কিছু না বলে ফোন কেটে দিল। নিবিড়ের ঘুম যেন এখন ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। সে যেন বড় ভাইয়ের প্রেম সম্পর্কে জানার জন্য ভীষণ আগ্রহী। নীর ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, বিড়ালের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? যা ঘুমা। আরেকবার যদি দেখেছি আমাকে আজে বাজে বুদ্ধি দিয়েছিস, তখন তোকে ভূতের কাছে রেখে আসবো। শুয়ে পড়ল নীর। নিবিড় রাগ করে উল্টে ঘুরে শুয়ে পড়ল। নীর তখন পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মজা করছি বস, আপনার বুদ্ধি কাজে দিয়েছে, কিন্তু এত রাতে তোর ভাবির বাসার সামনে দাঁড়ালে খারাপ ভাববে মানুষ, তাই আর কি যাব না। আমার লিটল ডল। বড় ভাইকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল নিবিড়। শান্তির ঘুম ঘুমাচ্ছে দুই ভাই। তাদের দেখে মনে হচ্ছে খুবই সুখে আছে তারা। অন্যদিকে সিমরান ভীষণ অবাক হলো নীরের ফোন কেটে দেওয়া দেখে। মনে মনে ভাবছে ভুল কিছু বলে ফেলেনি তো, যার জন্য রেগে গিয়ে ফোন কেটে দিয়েছে। ফোন দিতে গিয়েও দিল না, যদি খারাপ কিছু ভাবে। মনে মনে ভাবলো আবার দেখা হলে সরি বলে ফেলবে।
আইরিনের মন খুব খারাপ। শ্বশুরবাড়ি মোটেও ভালো লাগছে না তার। দম প্রায় বন্ধ হয়ে আসছে তার। সারাদিন কাজ করার সত্ত্বেও যখন ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে বিশ্রাম নিতে চায়, তখনই শুনতে পাই শাশুড়ির চিৎকার। সারাদিন শুয়ে বসে থেকে মোটা হয়ে যাচ্ছে, কাজকর্ম কিছুই করে না। জানলে এই বউ জীবনেও বিয়ে করাতো না। বউ খুবই অলস। আইরিনের চোখের পানি এখন সাগরে পরিণত হচ্ছে। না পারছে সইতে, না পারছে কিছু করতে। এইটুকু বয়সে এতগুলো কাজ করার সত্ত্বেও শ্বশুরবাড়ির মন সে পাচ্ছে না। রাতে স্বামীর কাছে নালিশ করলে ফয়সাল বলে, বিয়ের আগে তোমাকে সবকিছুই বলেছি, আমার পরিবার বউ নয়, বুয়া চাচ্ছে। তাহলে কেন তোমার পরিবার কিংবা তুমি রাজি হলে? আমার টাকা দেখে রাজি হয়েছ? এখন টাকা দেখেই থাকো। অবশেষে স্বামীর কাছেও শান্তি না পেয়ে মুখ চেপে কাঁদতে থাকে আইরিন। এখন বুঝল সে, টাকাই সবকিছু না, ভালোবাসাই সব। বিছানায় শুয়ে পেটে বালিশ চেপে কান্না করছে সিমরান। অসম্ভব যন্ত্রণাতে বারবার কেঁদে উঠছে সে। পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম প্রায়। না, কিছুতেই সহ্য করা যায় না এই ব্যথা। মৃত্যু যেন খুব কাছেই তার। সিমরানের মা গ্লাস ভর্তি গরম পানিতে আদার রস আর বোতলে করে গরম পানি নিয়ে আসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বোতলটি এগিয়ে দিয়ে বললেন, একজন মা কতখানি কষ্ট করতে হয় দেখেছিস? প্রতি মাসে তীব্র যন্ত্রণা, প্রসব বেদনা সহ্য করার পরেই শুনতে পায় সন্তানের মুখে সেই মিষ্টি ডাক। মা ডাকটি শুনতে হলে প্রচুর কষ্ট সহ্য করতে হয় রে মা। একজন মা বলতে পারবে সন্তান পৃথিবীতে আনার কষ্ট কেমন। গরম পানি এনেছি, দেখবি খুব তাড়াতাড়ি ব্যথা কমে যাবে। সিমরানকে উঠিয়ে জোর করে গরম আদার পানি খাইয়ে দিলেন। বেচারি কান্না করে চোখ লাল করে ফেলেছে। প্রতি মাসে 2টা দিন তাকে এই কষ্ট সহ্য করতে হয়। সিমরানকে বসিয়ে রেখে ওর মা আবারও রান্নাঘরের দিকে পা বাড়ালেন। ফোন আসলো সিমরানের। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোন রিসিভ করে বলল, হ্যালো। সিমরানের কণ্ঠস্বর অস্বাভাবিক মনে হলো নীরের কাছে। গলায় কাটা আটকে যাবার মতো কণ্ঠ। কি হয়েছে তোমার? তেমন কিছু না। চকলেটের জন্য ফোন দিয়েছেন? হুম, ফোন দিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু মনে হচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে? অসুস্থ আমি, পরে কথা বলছি। ফোন কেটে দিল সিমরান। মা ও চাচির গলা শুনে তাকালো দরজার দিকে। মায়ের হাতে একটা ডিম মাছ ভাজি দেখে প্রশ্ন করছেন আইরিনের মা। ওনার মতে এই সময় নিরামিষ খেতে হবে। আমিষ জাতীয় খাবার শরীরের জন্য ঠিক না, পরে সমস্যা হতে পারে। মেয়েকে আদরে আদরে ব্রয়লার মুরগি বানিয়ে ফেলেছেন। একটু অসুখ হলেই বিছানা নিয়ে ফেলে। এই সমস্যা মনে হয় আর কারো হয় না। সিমরানের মা খাবারগুলো টেবিলের উপরে রাখলেন। আইরিনের মায়ের দিকে তাকিয়ে বললেন, মেনস্ট্রুয়াল চলাকালীন মেয়েদের শারীরিক পুষ্টির চাহিদা পরিবর্তন আসে। এর কারণ শুধুই হরমোন নয়, এই সময় মেয়েদের দেহে অনেক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ হারায়। তাই দেহের পুষ্টি উপাদান ঠিক রাখতে এই সময় আমাদের অর্থাৎ মেয়েদের ডায়েট চার্ট মেনে চলা উচিত। তাহলে শরীরের যে ক্লান্তিকর সময় বা খাবারের প্রতি অনীহার দুর্বলতা ঠিক হয়ে যায়। কথাগুলো বলতে বলতে উনি সিমরানকে খাবার খাইয়ে দিলেন। আইরিনের মা চুপচাপ কথাগুলো শুনে উঠে পড়লেন। এতদিন কত ভুল কাজেই না করেছেন মেয়ের প্রতি, তা ভাবতেই তার চোখগুলো ভিজে উঠল। এখন ভীষণ অনুতাপ করছেন মনে মনে। সোনালি বিকালের মিষ্টি বাতাস বইতে শুরু করেছে সিমরানের বাসার ছাদে। গায়ে হলুদ জামা, বড় বড় চুলগুলো ছেড়ে দাঁড়িয়ে আছে ছাদের মাঝ বরাবর। বাতাস মনে হয় মনে মনে ঠিক করেছে আজ বিরক্ত করবে সিমরানকে। শুধু কি বিরক্ত? ভীষণ বিরক্ত। এই জন্যই তো খোলা চুলগুলো বারবার এদিক ওদিক উড়িয়ে দিতে লাগলো। হাতে এক মগ গ্রিন টি নিয়ে এসে দাঁড়িয়েছে কিছুটা সোনালি রোদের ছায়া পাওয়ার আশায়। সোনালি আলো তার মুখটাকে আরো সোনালি করে তুলেছে। রাস্তায় দাঁড়িয়ে এই অগোছালো খোলা চুলের হলুদিয়া পাখিকে দেখতে ব্যস্ত নীর। মনের ভিতর আজ তার দমদম ঢোল পিটানোর শব্দ শুনতে পাচ্ছে। ছাদে দাঁড়িয়ে থাকা মেয়েটি আদেও কি কোনো মেয়ে, নাকি জান্নাতি হুর, যার দিকে তাকিয়ে চোখ এড়ানো দেয়? নীরের বড্ড ইচ্ছে করছে নিজের হাতে সিমরানের এলো চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য। বারবার বলছে, ইস, সময়টা যদি এইখানেই থেমে থাকতো, তাহলে আরো অনেক সময় ধরে সেই অপরূপা সুন্দরী তরুণীকে দেখতে পারত। নিবিড়ের বিয়ে করা রোগটা এইবার নীরের মনে গেঁথে বসলো। ভালোবাসা হলো সাদা নরম তোলার মতো আবেগ অনুভূতি দিয়ে মোড়ানো, ভাষায় প্রকাশ করতে না পারা স্পর্শকাতর এক তীব্র ও কঠিনতম অনুভূতির জন্ম। ভালোবাসার রঙে রাঙা হোক পৃথিবী। নীর সিমরানের উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, আমার ভালোবাসা দিয়ে তোমাকে করিব পূর্ণ। আমার ভালোবাসা দিয়ে তোমার সৌন্দর্যকে রাঙিয়ে তুলব। তোমাকে ভালোবেসে করিনি তো ভুল, তাই তো সারা জীবন বেঁচে যাব ভালো। যতদিন থাকবে আমার নিঃশ্বাস, ততদিন তোমাকে মন থেকে
অনেক অনেক ভালোবেসে যাব সমু। সিমরান অনেকক্ষণ ধরে খেয়াল করছে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখছে। গাছের আড়ালে লুকিয়ে থাকায় লোকটির মুখ সে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে সিমরানের আম্মু ভয়ার্ত কণ্ঠে এসে বললেন, শিমু 8-9 বছরের একটি বাচ্চা এসে জিজ্ঞেস করছে এই বাড়িতে নাকি ওর ভাবি থাকে। আমি অনেক করে বার বলেছি এই বাড়িতে কোনো ভাবি নেই, তবুও বাচ্চাটি শুনছে না। আমাকে ব্ল্যাকমেল করে বলছে যদি ওর ভাবিকে না ডাকি তাহলে নাকি এলাকা থেকে গুন্ডা ভাড়া করে আনবে। দেখ মা, এইটুকু বয়সে কী সব বলছে। এখন এই ছেলেটিকে আমার ভীষণ ভয় করছে। প্লিজ নিচে আয়। মায়ের বিবরণ শুনে সিমরান বুঝলো এই বাচ্চা যে নিবিড়, তাই দু চোখ দুটি বড় বড় করে বলল, ছি আম্মু ছি, শেষমেশ 8 বছরের একটা ছেলেকে তুমি ভয় পাচ্ছ? এখন যদি বাচ্চা ছেলেটির বড় ভাই এসে বলে ওনার বউ এই বাড়িতে, তখন তো তুমি হার্ট